নমস্কার বন্ধুরা, আমি সুদর্শন চলে এলাম প্রখ্যাত লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে জমজমাটি ভূতের গল্পের একটি সিরিজ নিয়ে। আজ তোমাদের শোনাব নবীন খুঁড়োর গল্প সিরিজের প্রথম গল্প, বাদলা রাতে নবীন খুঁড়োর সাথে। তবে গল্পে যাওয়ার আগে এসো পড়ে ফেলা যাক তোমাদের মধ্যে থেকে লেখা কয়েকজনের ভালোবাসা আর আবেগে ভরা কমেন্ট। শর্মী দেবনাথ লিখেছেন, আবার শুনছি, এবারও রোমাঞ্চ অনুভব করলাম। আপনাদের উপস্থাপনা সবসময় ভালো লাগে। ধন্যবাদ তোমাকে আমাদের উপস্থাপনা নিয়মিত শোনার জন্য। এভাবেই সঙ্গে থেকেও আশা করছি আমরা আরও ভালো উপস্থাপনার মাধ্যমে আগামী দিনে আরও রোমাঞ্চকর গল্পগুলো পরিবেশন করতে পারব। এবারে যার কমেন্টটি পড়তে চলেছি তিনি আমাদের প্রত্যেকটি গল্প সম্বন্ধে তার মতামত পেশ করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের গল্পগুলি নিয়মিত শুনে আপনার রায় কমেন্ট বক্সে লিপিবদ্ধ করার জন্য। স্ট্রেট ফরওয়ার্ড লেডি রিসেন্টলি তোমাদের মধ্যে জনপ্রিয় হওয়া একটা গল্প শেষ শীতের আতঙ্ক, সেখানে কমেন্ট করে জানিয়েছেন, সত্যি কথা বলতে এবারের শীতটা দারুণ জমজমাট কাটল। আপনাদের চ্যানেলের অসাধারণ, অনবদ্য এবং অভূতপূর্ব, রীতিমতো শিহরিত হবার মতন ভৌতিক অডিও স্টোরিগুলো শুনতে শুনতে পোস্টার দেখে মোহগ্রস্ত হয়ে পড়লাম। সত্যি এবছরের শীতটা বেশ জমজমাটি কেটেছে বটে। কনকনে শীত একেবারে ডিপ ফ্রিজে রাখা বরফের মতোই জমিয়ে দিয়ে গেছে সবকিছু। তবে শীত চলে গেলেও গল্পের রেশ কিন্তু এখনো কাটেনি। আগামী দিনে আমরা আরও হাড় হিম করা ভৌতিক গল্পগুলো নিয়ে আসতে চলেছি, তাই এইভাবেই সবসময় চোখ রেখো অল ডে সাসপেন্সের পর্দায়। পরবর্তী কমেন্টে সুকান্ত মাইতি লিখেছেন, কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর লাগলো। সত্যি হাড় হিম করা একটা গল্প শুনলাম। গল্পের কথক সুদর্শন দা অসাধারণ। এরকম আরও গল্প চাই দাদা, নিশ্চয়ই এরকম গল্প আরও অনেক শোনাবো। তবে সত্যি কথা বলতে তোমাদের কমেন্ট বক্সে লেখা এই কথাগুলো প্রত্যেকবারই কিন্তু মন ছুঁয়ে যায়। আসলে দেখো, তোমরা আছো বলেই এই চ্যানেলটা কিন্তু আছে, আর এই চ্যানেলটার মধ্যে দিয়েই রয়েছি আমি, যে তোমাদের সঙ্গে কিছুটা মুহূর্ত কাটিয়ে আজ এত দিন ধরে একটা কানেকশন তৈরি করতে পেরেছি। তাই আমিও চাই তোমরা আমার সঙ্গে, অর্থাৎ তোমাদের সকলের সঙ্গেই আমার কানেকশনটা যেন এভাবেই অটুট থাকে। এভাবেই ভালোবাসা দিও, আর আমার তরফ থেকে তোমাদের প্রত্যেকের জন্য রইল এক রাশ ভালোবাসা। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাই আজকের গল্পে। তবে যাদের কমেন্ট পড়তে পারলাম না তারা প্লিজ মন খারাপ করো না। আগামী দিনে অবশ্যই হয়তো তোমার লেখা কমেন্টটাই আমি গল্পের শুরুতে তোমার সঙ্গে ভাগ করে নেব। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে একটি বিশেষ পুরুষ চরিত্রে থাকছে সুমিত, নারী চরিত্রের ভূমিকায় সুপমা। শুরু হচ্ছে লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প, বাদলা রাতে নবীন খুঁড়োর সাথে। এই ঝড় বাদলের দিনে নবীন খুঁড়োর কাছে গল্প শুনতে যেতেই হবে। এই দিনগুলোতেই তো নবীন খুঁড়ো আমাদের পাড়ার ওই চায়ের দোকানটায় এসে বসে। প্রতি শনিবার করে ওই কারণেই চায়ের দোকানে গল্পের আসর জমে। বিকাশের এই কথাটা শুনে পল্লব বলল, সে যা বলেছো ভাই, আমিও তো এই দিনটার জন্যই অপেক্ষায় বসে থাকি। এখন চলো দেখি যাওয়া যাক। পল্লব আর বিকাশ দুজনেই একে অপরের বেশ ভালো বন্ধু। সন্ধ্যের দিকে রতনদার চায়ের দোকানে ভালোই আড্ডা জমে। তবে শনিবারের সন্ধেটা প্রত্যেকের কাছেই বেশ প্রিয়, কারণ ওই দিনেই আবির্ভূত হন সকলের পছন্দের নবীন খুঁড়ো। ওনার উপস্থিতিতেই নানান ধরনের কাহিনী শুনতে পারা যায়। সেই কারণেই এক প্রকার সকলের আড্ডা বসে ওই চায়ের দোকানে। তাড়াতাড়ি করে কতক্ষণে সকলে সেখানে গিয়ে হাজিরা দেবে, এটাই তাদের নিত্যক্রিয়ার অঙ্গ হয়ে ওঠে বলতে পারো। সেই দিনটা ছিল ঝড় বাদলের রাত। সন্ধ্যের পর থেকেই জোরে জোরে হাওয়া বইছিল। বকুলতলা গ্রামের ওই চায়ের ঠেকটি নবীন খুঁড়োর আগমনের পর থেকেই গল্পের ঠেকে রূপান্তরিত হয়ে গেছিল। ঝোড়ো হাওয়ার সাথে সাথে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। পল্লব আর বিকাশ ছাতা মাথায় দিয়ে কোনো রকমে ওই চায়ের ঠেকে গিয়ে হাজির হতেই রতনদা তাঁদেরকে উদ্দেশ্য করে বললেন, আপনার আসতে আজ এত দেরি হলো কেন? দেখেন সকলে এসে পড়েছে। ওইদিকে নবীন খুঁড়ো সেই কখন থেকে আপনাদের জন্য পথ চেয়ে বসে আছে। আপনারা না এলে উনি তো গল্প শুরু করতে পারছেন না।
আরে বাবা, আরও আগেই চলে আসতাম, কিন্তু রাস্তাঘাটের যা অবস্থা, তাতে করে তাড়াতাড়ি পা চালিয়ে আসাটাও তো দায় বলতে পারো। এমনিতেই বৃষ্টি বাদলের দিনে রাস্তায় একেবারে কাদা জমে গেছে, আর তার উপরে আবার অনবরত বাজের শব্দে প্রাণ একেবারে অষ্টাগত। কি করতাম বলো দেখি? নবীন খুনোর কাছে গল্প শুনতে আসার সৌভাগ্য কি আর কেউ ছাড়ে, নাকি ছাড়া উচিত? নবীন খুঁড়ো বলল, সে ভালোই করেছো বেটারা। আজকের এই আড্ডা যে একেবারে জমে যাবে তা বলাই বাহুল্য। এই ঝড় বাদলের দিনে এমন একটি অভিজ্ঞতার কথা আজ তোমাদেরকে বলবো, যা শুনে তোমাদের রক্ত একেবারে হিম হয়ে যাবে। বিকাশ বলে উঠল, বেশ তো, তাহলে শুরু করুন না, ক্ষতি কি? আগে এক পেয়ালা চা তোমরা সকলে হাতে তুলে নাও দেখি। আজকের চা আমার তরফ থেকে। তোমাদের জন্য রইল আজকের গল্পটাও। নবীন খুঁড়োর কথা শুনে সকলেই বেশ খুশি হলেন, আর তিনি প্রবেশ করলেন তার গল্পে। তোমরা কেউ পশ্চিমবঙ্গের উত্তরণ স্টেশনটির নাম শুনেছ কিনা জানা নেই, তবে তোমরা তো জানোই পেশায় আমি একজন স্টেশন মাস্টার ছিলাম। ফলে আমাকে একাধিক স্টেশনে ঘুরে ঘুরে বেড়াতে হয়েছিল। এছাড়াও সেই সময়কার পশ্চিমবঙ্গের বেশিরভাগ গ্রামই ছিল ভূতেদের নিবাসস্থল। সেখানে যাওয়া মানেই নানান রকমের অভিজ্ঞতার বোঝা বয়ে বেড়াতে হতো। পরিসর থাকলেও সেখানে বসবাসের উপযোগী পরিস্থিতি ছিল না বললেই চলে। কিছু না কিছু ভয়ানক ঘটনা লেগেই থাকতো। আমি বেশিরভাগ জায়গাতেই একাই যেতাম। এই বকুলপুর গ্রামেই আমি থাকতাম। এখান থেকে সরকারি চাকরির প্রয়োজনে একাধিক গাঁয়ে আমাকে পরিভ্রমণ করতে হয়েছিল। এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন স্থানেও আমাকে যেতে হয়েছিল। সেই সুবাদেই ভারত ভ্রমণেরও এক বিচিত্র অভিজ্ঞতা অর্জন করেছিলাম বইকি। তা বেশ তো, কত জায়গাতেই না আপনি ঘুরেছেন। রাত বিরেতে ওই সকল ভৌতিক স্টেশনের আর গ্রামগঞ্জের কথা শুনতে কারই না ভালো লাগে। আমরা তো ওই কারণেই আপনার গল্পের এত বড় ভক্ত হয়ে উঠেছি। তাহলে আজকে আপনার কাছ থেকে উত্তরণ স্টেশনের কাহিনী শুনবো, তাই তো? একেবারেই ঠিক ধরেছ। যাক, তাহলে কথা না বাড়িয়ে এবারে কাহিনীখানা শুরু করি। বাইরে বৃষ্টির রেশটা তখন ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছিল, আর সেই সাথে বজ্রপাতের শব্দ বেশ তীর্যকভাবেই শরীরে এসে বিঁধছিল। নবীন খুঁড়ো গল্প বলতে শুরু করলেন। উত্তরণ স্টেশনটি পশ্চিমবঙ্গের দ্বারভাঙা জেলার সংলগ্ন একটি স্টেশন ছিল। সেখান দিয়ে আগে প্যাসেঞ্জার ট্রেন যেত। নিয়মিতভাবে প্যাসেঞ্জার ট্রেন যাওয়ারই চল ছিল, কিন্তু ধীরে ধীরে এক কঠিন পরিস্থিতির দরুন এই স্টেশনের উপর দিয়ে প্যাসেঞ্জার ট্রেন পার হওয়া বন্ধ হয়ে যায়। তারপরে কেবল মালগাড়ি যেত। আমি যখন এই স্টেশনের ডিউটি জয়েন করেছিলাম তখন কেবল মালগাড়িই যেত। সিগন্যাল দেখানোর কাজ করতাম আমি, আর বেশিরভাগ সময় আমার রাতে ডিউটি পড়তো। ওই স্টেশনে রাতের বেলা আমি ছাড়া আর অন্য কোনো স্টেশন মাস্টারও ছিলেন না। বুঝতেই পারছো, এমন অন্ধকারাচ্ছন্ন গ্রাম্য স্টেশনটিতে যেখানে একটা জনপ্রাণীও নেই, সেখানে কিভাবে আমাকে একাকী জুঝতে হয়েছিল। আর তাছাড়াও স্টেশনে একটা হ্যারিকেনের ব্যবস্থাও ছিল না। আমাকে দূরে একটি সরকারি কোয়ার্টারও দেওয়া হয়েছিল, সেখান থেকেই আমি যাতায়াত করতাম। কিন্তু সেই কোয়ার্টারের থেকে স্টেশনের দূরত্ব ছিল প্রায় 10 কিলোমিটারের মতন। এতটা রাস্তা আমাকে পদব্রজে অতিক্রম করতে হতো। তারপর আবার ফিরেও আসতে হতো। রাতের দিকেই বেশি ডিউটি দিতে হতো। সারা রাত মশার কামড় সহ্য করে ওই হ্যারিকেন জ্বালিয়ে মালগাড়ির জন্য অপেক্ষা করতে হতো। তবে একটা কথা না বলে পারছি না, ওই স্টেশনে মালগাড়ি দাঁড়াতো না। শুনেছিলাম আগে যখন প্যাসেঞ্জার ট্রেন চলতো তখনও নাকি ওই স্টেশনে রাতের বেলা গাড়ি দাঁড় করানো ছিল এক প্রকার নিষিদ্ধ। আমি প্রথম দিকে এর কারণ জানতে পারিনি, কিন্তু পরবর্তীকালে এই বিষয়টি এক স্থানীয় গ্রামবাসীর কাছে শুনেছিলাম। তিনি ছিলেন ওই গ্রামের মোড়ল মশাই, নাম দীপঙ্কর। দীপঙ্কর বাবুর থেকে ওই ঘটনাটি জানবার পরে
ওই স্টেশনে রাতের বেলা ডিউটি দেওয়ার বিষয়টি যেন আরো কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কি আর করি বলো, চাকরির সুবাদে নাকচ করাও সম্ভব ছিল না। দীপঙ্কর বাবু একদিন আমাকে বলেছিলেন, সবকিছু জানার পরেও যে আপনি কিভাবে ওই স্টেশন পাহারা দেন, এ আমার ধারণার বাইরে নবীন বাবু। আপনি কি এই জায়গাটি সম্পর্কে কিছুই জানেন না? কেন, কি আছে সেখানে? আমি তো প্রায় 5 মাস ধরে ওখানে পাহারা দিচ্ছি। তবে একটা কথা কি, রাতের বেলা কেমন যেন গা ছমছম করতে থাকে। মনে হয় কেউ যেন এসে আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে। মাঝে মধ্যে ফাঁকা ঘরের মধ্যে কারুর চলাফেরার শব্দ শুনতে পাই। আবার মাঝে মাঝে দরজা জানালা আপনা থেকেই খোলা বন্ধ হতে থাকে। কিন্তু সেখানে রাতের অন্ধকারে আমি ছাড়া তো আর কেউই থাকে না। তাহলে আপনি বলুন, এমনটা কিভাবে সম্ভব? আরে মশাই, আপনি তো দেখছি এই বিষয়ে কিছুই জানেন না। এই জায়গাটি একেবারেই আপনার উপযুক্ত নয়। থাকার উপযুক্ত হলে কি আর আমি আপনাকে বলতাম না? নেহাত সরকারি চাকরি করেন বলে তাই, না হলে বলতাম এখান থেকে প্রাণ বাঁচিয়ে পালান। এই স্টেশন তো ভূতের আড্ডাখানা। এখানে এক মহিলার প্রেতকে দেখতে পাওয়া যায়। আপনার আগে যারাই এখানে এসেছেন তারা প্রত্যেকেই এখান থেকে পালিয়ে গেছেন। কেউই এখানে বেশি দিন থাকতে পারেননি। সকলকেই বদলি নিয়ে পালিয়ে যেতে দেখেছি। একটি মেয়ের আত্মা এই স্টেশনে ঘুরে বেড়ায়। শুনেছিলাম মেয়েটি নাকি প্যাসেঞ্জার ট্রেন থেকে ধাক্কা খেয়ে পাশের লাইনে পড়ে গেছিল। ব্যথার চোটে গোঙাচ্ছিল, আর এমন সময় উল্টো দিকের লাইনে সজোরে এগিয়ে আসছিল আরেকটি ট্রেন। সেই ট্রেনটিকে আটকানোর সামর্থ্য ওই মেয়েটির শরীরে না থাকায় সে ওই ট্রেনে কাটা পড়ে। তার মৃত্যুর ইতিহাস খুবই নৃশংস। কিন্তু জ্বলন্ত ট্রেন থেকে ওই মেয়েটি কিভাবে এমন করে পড়ে গিয়েছিল এ কথা কেউ জানেন না। সকলে বলেন সেই থেকে এই মেয়েটির বিদেহী আত্মা নাকি এই স্টেশনেই ঘুরে বেড়ায়, আর যাকে দেখে তার পিছনেই ধাওয়া করে। মেয়েটি নাকি তার কাহিনী সকলকে জানাতে চায়। এটাই নাকি তার ঐকান্তিক ইচ্ছা বলতে পারেন। দীপঙ্কর বাবুর মুখে এমন কথা শোনার পর আমার তো গায়ের রোম খাঁড়া হয়ে গিয়েছিল। আমি কোনো কিছু কল্পনাই করতে পারছিলাম না। যেখানে আমি বিগত 5 মাস ধরে রয়েছি, সেখানে এমন কিছু রয়েছে জেনে আমার শির দাঁড়াবে ইমেল রক্তের স্রোত বয়ে গিয়েছিল। ওই কারণেই আমি এমন সব কর্মকাণ্ডের শিকার হয়েছিলাম। সব সময় কারুর না কারুর উপস্থিতি আমাকে তাড়া করেই বেড়াতো। এর থেকে রক্ষে পাওয়ার উপায় ছিল ওই স্টেশন থেকে বদলি নিয়ে অন্য কোথাও চলে যাওয়া। কিন্তু সেই সময় কমপক্ষে 1 বছরের পূর্বে কোথাও বদলি করার নিয়ম ছিল না। সেই কারণে আরো 6টা মাস আমাকে মাথা গুঁজে ওই স্টেশনেই পড়ে থাকতে হবে, ওই রাতের অন্ধকারের সাথে কোলাকুলি করে। তাকে নিজের সঙ্গী বানিয়ে কাজ করে যেতে হবে। এ কথা ভাবতেই আমি আরো তটস্থ হয়ে পড়েছিলাম। দীপঙ্কর বাবু তো সেদিন নিজের কথা বলে দিব্যি চলে গিয়েছিলেন, কিন্তু আমার মনের মধ্যে ওই কথার সত্যতাগুলি বারে বারে দানা বাঁধতে শুরু করেছিল। আমি যে কিছু একটা দেখতে পাবো, এই শঙ্কা বারে বারে আমাকে আঘাত করেই চলেছিল। কিন্তু সেটা যে এতখানি ভয়ঙ্কর হতে চলেছে, এই বিষয়টি আমি ভেবে দেখিনি। সময় নিজের গতিবিধি মেনেই এগিয়ে চলছিল। রাতের পর রাত আমাকে বৃষ্টি বাদলের মধ্যে হলেও সেখানে সিগন্যালের কার্যভার সামলাতে হতো। কিন্তু প্রতিনিয়ত আমি কারুর না কারুর উপস্থিতি সেখানে ঠিকই লক্ষ্য করতাম। সব সময় আমার আশেপাশেই কারুর উপস্থিতি আমি টের পেতাম। মনে হতো কেউ যেন ফিসফিসিয়ে আমার কানে কানে কিছু একটা বলে যেতে চাইছে। তার এই অবর্ণনীয় উপস্থিতি আমার শিরায় হিম শীতল রক্ত বইয়ে দেওয়ার পক্ষে একেবারে যথেষ্ট ছিল।
এই পর্যন্ত বলে নবীন খুঁড়ো থামলেন। এমন সময় বিকাশ তাকে পাল্টা প্রশ্ন করে বসল। আচ্ছা, বুঝলাম। তার মানে এক ভুতুড়ে স্টেশনে 5 মাস কাটিয়ে ফেলেছিলেন, তাও আবার নিজের অজান্তেই। না জেনে কাটানো আলাদা বিষয়, কিন্তু জানবার পরে সেটির সাথে যুঝতে পারার ব্যাপারটা কিন্তু আরো কঠিনই হয়ে যায় আমার মতে। নবীন খুঁড়ো চুপ করে কিছুক্ষণ বাইরে ঝরতে থাকা বৃষ্টির ফোঁটাগুলির দিকে স্থির হয়ে তাকিয়ে রইলেন। আর তারপরে চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে বিকাশের দিকে তাকিয়ে বললেন, কঠিন তো ছিলই, কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি আরো অনেক বেশি কঠিনতর হয়ে উঠতে শুরু করেছিল বলতে পারো। সত্যি সে এক বিভীষিকারী দলিল বলতে পারো। তাড়াতাড়ি বলুন কি দেখেছিলেন, আর যে তর সইছে না। নবীন খুঁড়ো মৃদু হাসলেন। এরপরে আবার গল্পে প্রবেশ করলেন। উপস্থিত সকলেই মনোযোগ সহকারে শুনতে থাকল তার কথাগুলি। উনি বলে চললেন, একদিন আমি স্টেশনের কাজ সেরে নিজের কোয়ার্টারের দিকে ফিরছি। এমন সময় দেখি একটা প্যাসেঞ্জার ট্রেন ট্র্যাক ধরে আমার দিকে এগিয়ে আসছে। বিষয়টা দেখা মাত্রই আমার গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠেছিল। যে লাইনে প্যাসেঞ্জার ট্রেন চলাচল প্রায় 10 বছরের উপর বন্ধ হয়ে গেছে, সেখানে ওই বাদলার রাতে প্যাসেঞ্জার ট্রেন আসতে পারে কি করে? এক নিমেষে মনে হয়েছিল যা দেখছি সবই বোধহয় মনের ভুল। কিন্তু ট্রেনটা যখন দ্রুত গতিতে স্টেশনের দিকে এগিয়ে আসতে থাকলো, তীব্র আলোর শিখাটা স্টেশনের ওই অন্ধকারাচ্ছন্ন পরিবেশটাকে একেবারে আলোকিত করে তুলল। সেই সাথে জোরে জোরে বাজতে থাকলো হর্ন। ওই হর্নের শব্দ আমার হৃদস্পন্দনকে আরো দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে তুলেছিল। তখন আমি কোনো কিছুর হদিশ পাচ্ছিলাম না। কি করব সেটাও বুঝে উঠতে পারছিলাম না। আমি তাড়াতাড়ি করে স্টেশনের দিকে এগোতে থাকলাম, নিজের মনকে বোঝালাম এত রাতে তো এদিকে ট্রেন আসার কোনো সম্ভাবনাই থাকে না, আর যদি বা থাকে তাও মালগাড়ি। এই প্যাসেঞ্জার ট্রেন এখানে এলো কিভাবে? তাহলে কি পথ ভুল করেছে? এ আবার কেমন বিপত্তি! এত মাস ধরে এখানে কাজ করছি, অথচ কোনোদিন এমন অবস্থার মুখাপেক্ষিত হতে হয়নি। তাহলে কি সমস্যা? এসব 7-5 ভাবতে ভাবতে আমি ওই প্যাসেঞ্জার ট্রেনটির দিকে এগোতে শুরু করলাম। হাতে ছিল একখানা হেরিকেন। তাড়াতাড়ি করে ট্রেনটিকে সাবধান করতে যাব, এমন সময় দেখি এক মহিলা ওই লাইনের উপরেই পড়ে রয়েছে। এ কি সর্বনাশ! ওই মহিলা ওখানে এলো কিভাবে? একে যে ওই লাইন থেকে সরাতে হবে, না হলে যে এই ট্রেন তাকে এক মুহূর্তে চাপা দিয়ে চলে যাবে। ট্রেনের গতিবেগ যেন ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে শুরু করেছিল। ওই মহিলার দিকে সেটি দ্রুততার সাথে হর্নের শব্দ করতে করতে এগিয়ে আসছিল। রাতের ওই শান্ত পরিবেশটা যেন এক নিমেষে দামামা বাজিয়ে আমাকে নতুন এক পরিসরের দিকে ঠেলে দিচ্ছিল। যা দেখছি তা আদৌ কি সত্যি কিনা তা নিজের মনকে বিশ্বাস করাতে করাতেই দেখলাম ট্রেনটা একেবারে মহিলাটির খুব কাছে চলে এসেছে। এই অবস্থায় নিজের প্রাণের মায়া ভুলে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম লাইনের উপরে, আর তারপর মহিলাটিকে রক্ষা করার জন্য দৌড়তে শুরু করলাম। প্রাণপণে দৌড়ে চললাম সেই দিকে। অনেক চেষ্টা করলাম মহিলাটিকে ধরে ধরে লাইনের এপারে নিয়ে আসবার, কিন্তু কোনো লাভ হলো না। আমি মহিলাটিকে বারবার সাবধান করতে শুরু করলাম, উঠে আসুন, আমার হাতটা ধরুন, দয়া করে উঠে আসুন। মহিলাটি আমার কথা কানেই নিলেন না। এমন সময় তিনি তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমার দিকে তাকালেন। আমি দেখলাম তার চোখের কোটর দুটো শূন্য। সেখানে কোনো মনি নেই। আর ওই মহিলার মুখের একটা অংশ
কঙ্কালে পরিণত হয়েছে। আরেকদিকের মাংস একেবারে ঝুলে পড়েছে। আমি আমি চিৎকার করে উঠলাম। এমন সময় সামনের দিকে তাকিয়ে দেখলাম ট্রেনটা একেবারে কাছে এসে পড়েছে। ওই হুইসেলের শব্দ বাতাসের সনসনানির আওয়াজকে কাটিয়ে একেবারে দ্রুততার সাথে ধেয়ে এলো আমার দিকে। আমি জানতাম আমার মৃত্যু নিশ্চিত। আমি হাঁ করে তাকিয়ে রইলাম সেই বিভীষিকার দিকে। ট্রেনের আলো আর হুইসেলের শব্দের মধ্যে কোথাও যেন আমার অস্তিত্বটা হারিয়ে গেল। আমি আর কিচ্ছু টের পেলাম না। ট্রেনটা একেবারে মুখের কাছে এসে হঠাৎ কোথায় যেন একেবারে গায়েব হয়ে গেল। পরিষ্কার অনুভব করলাম সেটি আমাকে ধাক্কা দেওয়ার আগেই অবসরে কোথাও যেন নিজেকে মিলিয়ে দিল। প্রকৃতি যেন এক নিমেষে ওই মুহূর্তটাকে গ্রাস করে নিল। অথচ আমার মৃত্যু যে একেবারে নিশ্চিত ছিল। কিন্তু কি হলো? কোথায় আটকে গেলাম আমি? কেন এমনটা হলো? সময়ের পরিধির সাথে তাল মিলিয়ে কোথাও আমার বিমর্ষ কল্পনাগুলি যেন নতুন করে শিখরে বাসা বাঁধতে শুরু করেছিল। অথচ সামনে দেখা ওই বিভীষিকা কোথায় যে মিলিয়ে গিয়েছিল আমার খেয়াল নেই। আমি ধরপড় করে উঠে দাঁড়ালাম। দেখলাম লাইনটা একেবারে শুনশান। পরিবেশটা সেই অন্ধকারের মধ্যেই আচ্ছন্ন হয়ে পড়েছে। কোথাও কারোর কোনো অস্তিত্ব নেই। আমি জোরে জোরে হাঁপাতে শুরু করলাম। দেখলাম সেই মহিলাও সেখানে উপস্থিত নেই। উনি কোথায় হারিয়ে গিয়েছিলেন তা আমার জানা নেই। তবে ওই অন্ধকার যেন এক নিমেষেই আমাকে গ্রাস করে ফেলেছিল। আমি তাড়াতাড়ি করে আবার স্টেশনে চলে এলাম। স্টেশন চত্বরটাকে তন্ন তন্ন করে খুঁজে কোথাও সেই মহিলার অস্তিত্বটুকু পেলাম না। আর ধুন্ধুমার গতিতে এগিয়ে আসা ওই মৃত্যু যানটিও অন্ধকারের মধ্যে কোথায় তলিয়ে গিয়েছিল সেটারও কোনো হদিশ খুঁজে বার করতে পারলাম না। স্টেশন মাস্টারের জন্য যে ঘরটি বরাদ্দ রাখা হয়েছিল সেটি আয়তনে খুবই ক্ষুদ্র হওয়ায় সেখানে গিয়ে বসেও যে দুদণ্ড শান্তির নিঃশ্বাস ফেলতে পারবো তেমন পরিস্থিতিও ছিল না। সেই সাথে বাজের আওয়াজটা যেন বুকের ভিতরে কড়া নাড়িয়ে দিয়ে যাচ্ছিল। আমি সামান্য জল খেলাম, তারপরে থতমত হয়ে পুনরায় উঠে দাঁড়ালাম। শুনেছিলাম দিবালোকেও নাকি স্বপ্ন দেখা যায়। সব সময় যে ঘুমের ঘোরে আসতে থাকা স্বপ্নই আমাদের বিভীষিকার কারণ হয় এমনটা কিন্তু নয়। সেদিন আমার চোখের সামনে ঘটতে থাকা ওই ঘটনাটি দিবা স্বপ্নের মতোই আমাকে তাড়া করে বেড়াচ্ছিল। অথচ মীমাংসা করবার জন্য কিংবা নিজের মনের মধ্যে ওঠা প্রশ্নগুলির সঠিক উত্তর খোঁজার জন্য একটা অনুকূল পরিচিত মানুষের উপস্থিতি সেখানে খুঁজে পেলাম না। যা দেখলাম তা সত্য নাকি কল্পনা তাও আন্দাজ করতে পারলাম না। এটি ছিল আমার জীবনের সবথেকে বড় বিভীষিকাময় ঘটনা। চোখের সামনে নিজের মৃত্যুকে দেখেও আমি মৃত্যুকে আলিঙ্গন করে নিতে পারিনি। মনে হলো যেন সেটি ছিল আমার দ্বিতীয় জন্ম। ঈশ্বর যেন এই ঘটনাটির মধ্যে দিয়েই আমাকে অতীতের কোনো এক করুণ অভিঘাতের কথা জানাতে চাইছিলেন। আমি জল খাওয়ার পরে ওই স্থানে কিছুক্ষণ স্থির হয়ে বসলাম।
তারপর আবার স্টেশনে তালা লাগিয়ে ডান দিকে খোলা পড়ে থাকা একটা জানালার কপাটকে বন্ধ করে পুনরায় নিজের কোয়ার্টারের দিকে ধাবিত হতে শুরু করলাম। ঠিক সেই সময় আবার ফিসফিসিয়ে ভেসে আসলো কোনো এক মহিলার কণ্ঠের ধ্বনি। আমার কাছে এসো, আমি কিছু বলতে চাই। অন্ধকারের বুক চিড়ে তা যেন আমার দিকেই উন্মত্ততার সাথে ধাবিত হতে আসলো। পিছনের দিকে ভয়ে ভয়ে আমি তাকালাম। দেখলাম স্টেশনের একেবারে অন্তিম প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা। তার হাতে রয়েছে একটা মোমবাতি। তার অবিচ্ছিন্ন চুলগুলি হাওয়ায় উড়ছিল। মেয়েটির পরনে ছিল একটি কালো রঙের ছেঁড়া কাপড়, আর মেয়েটির কোটর ছিল একেবারে মণিশূন্য। পুনরায় আমার হাত পা ঠান্ডা হয়ে আসতে শুরু করলো। কি করব বুঝে উঠতে পারলাম না। প্রাণপণে দৌড়ে পালাতে যাব এমন সময় দেখলাম সেই মূর্তি একেবারে সশরীরে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। তার মোমবাতির আলোয় ওই অঞ্চলটা বেশ আলোকিত হয়ে উঠেছিল। তার মধ্যেই ওই ভয়ঙ্করের হাতছানি দেয়া কোটরহীন চোখের চাউনি যেন তার গর্ভে আমাকে গ্রাস করতে চাইছিল। আমি ক্রমে পিছনের দিকে সরে যেতে লাগলাম। গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। কাকুতির স্বরে কেবল বলতে লাগলাম, দয়া করে দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি আমি আপনার কি ক্ষতি করেছি? দয়া করে আমাকে এখান থেকে চলে যেতে দিন। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি 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 আপনার কথা এক ব্যক্তির থেকে শুনেছিলাম, কিন্তু আমি কোনোদিনও ভূত পেতে বিশ্বাস করিনি। এই পরিস্থিতিতে আমার জানি না কেন ভাষা হারিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করিনি ঠিকই, কিন্তু কোনোদিনও এদের অস্তিত্বকে আমি মিথ্যা বলেও ভাবিনি। তাই তাই দয়া করে আমাকে মারবেন না। আমি আমি আপনার কাছে হাত জোড় করছি। দেখলাম সেই মহিলা আমার দিকে এগিয়ে আসা থামিয়ে দিয়েছে। স্থির হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। তার কোটর বেয়ে রক্তের ফোঁটাগুলো ঝরে পড়ছে মাটিতে। আমি তখনও ঠক ঠক করে কাঁপছি। মুখ দিয়ে একটা আওয়াজও বের করতে পারছি না। এমন সময় দেখি সেই মহিলা কাকুতির স্বরে আমায় বললেন, আমি আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। একটু আগেই আপনার সাথে যা ঘটেছে সেটা আমার জীবনের অবর্ণনীয় সত্যি বলতে পারেন। ঠিক ঠিক এইভাবেই আমি সেই দিন নিজের মৃত্যুকে চোখের সামনে দেখেছিলাম, কিন্তু নিজেকে রক্ষা করতে পারিনি। উল্টো দিক থেকে ধেয়ে আসা ট্রেনটা একেবারে আমাকে পিষে দিয়ে চলে গিয়েছিল। সেদিন যে আমাকে এমন করুণ ও নৃশংস মৃত্যুকে আলিঙ্গন করতে হবে আমি তা কল্পনাও করতে পারিনি। আর সেই থেকেই আমি এক বিদেহী আত্মা হয়ে এখানে বিচরণ করে চলেছি। আমার মৃত্যু নিশ্চিত ছিল, কিন্তু আমি জানি মৃত্যুর সময়ের অবধি পূর্বেই আমার মৃত্যু হয়েছিল। তাই আজও আমার আত্মা মুক্তি লাভ করতে পারেনি। এত কষ্ট পেয়ে মারা গেছিলাম, কিন্তু সেই কষ্টের কথা আজও কাউকে বলতে পারিনি। যাকেই বলতে গেছি সেই ভয় পেয়ে আমার থেকে দূরে পালিয়ে গেছে। কেউ এতটুকু সভ্যতা দেখায়নি। সকলকেই আপনার মতো করে পরখ করার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রত্যেকেই প্রাণ বাঁচিয়ে আমার থেকে দূরে পালিয়েছে। কিন্তু আজ আপনাকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আপনি নিজের প্রাণের মায়া ত্যাগ করে ছুটে গেলেন আমার দিকে।
আমাকে রক্ষা করবার জন্য নিজের জান প্রাণ লড়িয়ে দিলেন। কিন্তু এই সবই ছিল আমার দ্বারা সৃষ্টি করা মায়া। আমি শুধুমাত্র আপনাকে পরখ করে দেখছিলাম। আপনার মতন একটা সঙ্গী পেলে আজ হয়তো আমাকে এইভাবে মৃত্যুর মুখে পতিত হতে হতো না। মেয়েটির এই কথাগুলি শুনে আমি অবাক প্রতিপন্ন হয়ে রইলাম। স্থির দৃষ্টিতে চেয়ে রইলাম তার দিকে। কোনো কথা বলতে পারলাম না। দেখলাম সেই বিভীষিকাময় চেহারা ধীরে ধীরে পরিবর্তন হয়ে একটি লাবণ্যময়ী নারীতে রূপান্তরিত হয়ে গেল। তখন মেয়েটির দিকে হা করে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট ছিল না। এমন সুন্দর চেহারা সহজে দেখতে পাওয়া যায় না। এতক্ষণ যাকে দেখে ভয় পাচ্ছিলাম, এখন তাকে দেখে আর ভয় করল না। দেখলাম তার অত সুন্দর দুটি চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। আমি তখন আর নির্দয় হয়ে তাকে ভূত ভেবে দৌড়ে পালাতে পারলাম না। মেয়েটি পুনরায় আমাকে বলল, দয়া করে আমার এই কাহিনী শুনুন। যদি আমি কাউকে এই কাহিনীর সম্পূর্ণটা জানাতে পারি, তাহলে আমি এই কষ্টময় জীবন থেকে মুক্তি পেয়ে যাব। আমাকে দয়া করে মুক্ত হতে দিন। এই জীর্ণ যন্ত্রণাময় বাঁধনের মধ্যে আবদ্ধ হয়ে থাকতে থাকতে আমাকে যে প্রতিদিন নতুন করে মরতে হচ্ছে। একবার কষ্ট পেয়ে মরেও যে আমি শান্তি পাইনি। রোজ রোজের এই মৃত্যুর হাত থেকে রক্ষা করতে দয়া করে একটিবার আমার কাহিনীটি শুনুন। মেয়েটির অন্তর করুণ আর্তনাদ জানালে আমি আর স্থির থাকতে পারলাম না। তাকে সঙ্গে নিয়ে এগিয়ে গেলাম স্টেশন মাস্টারের ঘরের দিকে। এরপর তালা খুলে ঘরের ভেতর প্রবেশ করলাম। তোমরা হয়তো ভাবছো একটি ভূতের প্রতি আমার এত আনুগত্য কিভাবে এলো। তার ওই দুই চোখের জল আর অন্তরের কষ্ট আমাকে তাকে ভূত ভাবতে বাধ্য করেনি। সেদিন জানি না কেন মনে হয়েছিল এক অবলার পাশে থাকাই আমার প্রধান কর্তব্য হওয়া উচিত। তাই এইটুকু সাহস বুকে বেঁধে সেদিন এক প্রেতের সাথে ওই ঘরে প্রবেশ করলাম। হ্যারিকেনটাকে টেবিলের উপর রাখলাম। ওই মহিলাটি বসলেন ঠিক আমার উল্টো দিকে। কি সুন্দর দেখতে লাগছিল তার ওই মুখখানি। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, আপনি আমাকে নির্দ্বিধায় আপনার কাহিনী শোনাতে পারেন। আমি ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যাব না, কথা দিচ্ছি আপনাকে। পালানোর হলে আমি এতক্ষণে পালিয়েই যেতাম। তবে এই কাহিনী শোনানোর মধ্যে দিয়ে যদি আপনার আত্মার চিত্তশুদ্ধি লাভ সম্ভব হয় এবং আপনার আত্মার মুক্তি ঘটে, তাহলে আমি নির্দ্বিধায় এটুকু করতে রাজি আছি। আমার উদ্দেশ্য কেবলই যন্ত্রণাদায়ক জীবন থেকে আপনাকে মুক্তি দেওয়া। আপনি বিনা দোষে মৃত্যুকে বরণ করে নিতে বাধ্য হয়েছিলেন। সে কষ্ট, সে যন্ত্রণার কথা আজ পর্যন্ত কাউকে জানাতে পারেননি। আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো কষ্ট থাকে, কিন্তু কাছের মানুষের সাথে এসে কষ্ট ভাগ করে নিলে তা অনেকখানি কমে যায়। তাই প্রেত ও মানুষের মধ্যে যদি এই সংসর্গ তৈরি করা সম্ভব হয়, তাহলে ক্ষতি তো কিছুই নেই। আপনি আপনি বলুন, আমি শুনব। দেখলাম সেই মহিলা পুনরায় চোখের জল ফেলছেন। এরপরে উনি ওনার সেই দুর্ভাগ্যজনক অতীতের কথা আমার সামনে ব্যক্ত করতে শুরু করলেন, আর আমিও এক মনে শ্রবণ করতে থাকলাম সেই কাহিনী। উনি বলে চললেন, তখন এই স্টেশনে প্যাসেঞ্জার ট্রেন চলতো। আমি এখান থেকে 3টি স্টেশন পরে একটি গ্রামে থাকতাম।
আমার পরিবারের লোকেরা জোর করে একজনের সাথে আমার বিয়ে ঠিক করে দিয়েছিল। গ্রামেরই ছেলে ছিল সে, কিন্তু ছেলেটিকে একেবারেই আমার পছন্দ ছিল না। তাই আমি ঠিক করি নিজের প্রেমিকের হাত ধরেই গ্রাম ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে যাব। শহরে গিয়ে ঠিক কিছু না কিছু একটা করে নিজেদের জীবন কাটিয়ে দেব। একা থাকার কষ্টের থেকে তো মুক্তি। একজনকে ভালোবেসে অপরজনের সাথে সহবাস করা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি চিরকালই সমীরকে ভালোবাসতাম। একদিন রাতের অন্ধকারে আমি কিছু জামাকাপড় একটা লোহার ট্রাঙ্কে ভরে সমীরের সাথে পালিয়ে গেলাম। সেই দিন অনেক রাতে ছিল ট্রেনটা। ট্রেন এসে পৌঁছালো স্টেশনে। তখন ঘড়িতে রাত 12:10। আমি আর সমীর উঠে পড়লাম। ট্রেন চলতে শুরু করলো। আমি সমীরকে বললাম, সমীর, নিজের মা, বাবা, ভাই, বোনকে চিরকালের জন্য ভুলে আমি তোমার হাতটা ধরেছি। তুমি কথা দাও, এই হাত আমৃত্যু তুমি ছাড়বে না। এই বাঁধন কখনো আলগা হতে দেবে না। না না, এমনটা ভাবছো কেন? শুধু শুধু এসব কথা ভেবে দুশ্চিন্তা করো না। শহরে আমরা আমার এক বন্ধুর বাসায় গিয়ে উঠবো। পাকাপাকিভাবে সব বন্দোবস্ত হয়েই গিয়েছে। তোমার বিয়ের জন্য তোমার বাবা মা যে গয়নাগুলো বানিয়েছিলেন সেগুলো সঙ্গে করে নিয়ে এসেছো তো? জানি এহেন কথা বলা আমার অপরাধ, কিন্তু কি করব বলো? আমারও যে এই মুহূর্তে কোনো সম্বল নেই, ওগুলোর উপরে ভরসা করেই চলতে হবে। তবে তোমায় আমি কথা দিচ্ছি অঞ্জলি, আমি নিজের পায়ে দাঁড়িয়ে ওই সব গয়না তোমায় ফিরিয়ে দেব। আজ আমি যা যা তোমার কাছ থেকে নিচ্ছি সব কিছুই তোমায় আবারও দিয়ে দেব। এইটুকু তো বিশ্বাস করতেই পারো আমায়। আমি সেদিন সমীরের কথায় নিজের থেকেও বেশি বিশ্বাস রেখেছিলাম, আর ওর হাতে ওই গয়নার পুটলিটাও তুলে দিয়েছিলাম। বাবা তার সারা জীবনের জমা পুঁজি দিয়ে ওই কটা গয়না বানিয়ে এনে দিয়েছিলেন। আমি জানতাম আমি প্রায় তাদেরকে নিঃস্ব করে পথে বসিয়ে দিয়ে গেলাম। তবুও সমীরের কথা ভেবে আর তার মুখের দিকে তাকিয়ে আমি ওই অপরাধ করতেও দুবার পিছিয়ে যাইনি। জানেন তো, অপরাধ কোনোদিনও ক্ষমাযোগ্য হয় না। আমি নিজের বাপকে ঠকিয়ে যার হাত ধরে নতুন জীবনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম, সেই যে আখেরে মাঝপথে আমার হাত ছেড়ে দেবে আর আমাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে, এমনটা কল্পনাও করতে পারিনি। আমি অঞ্জলির কথা শুনে থমকে গেলাম। এরপর তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, কি হয়েছিল আপনার সাথে? এভাবে এভাবে ভেঙে পড়বেন না, বলুন। অঞ্জলির আত্মা পুনরায় আমার সামনে বলতে শুরু করলো। রাত তখন বেশ ভালোই গভীর। ট্রেনটা ধুন্ধুমার গতিতে লাইন ধরে এগিয়ে চলেছিল। এমন সময় দেখলাম আকাশে মেঘের গর্জনের শব্দ হচ্ছে। বৃষ্টি ধেয়ে এলো। ঠিক সেই সময় নজরে পড়ল উত্তরণ স্টেশনটি। সমীর আমার হাত থেকে প্রয়োজনের সমস্ত জিনিসগুলো ছিনিয়ে নিল। এরপর আমাকে বলল, তুই কি ভাবলি আমি তোকে ভালোবাসি? কোনোদিনও না। শহরে একজন আছে, তার সাথেই বিয়ে হবে আমার। সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে, কাজেই তোর ভুল ভাঙানোটা খুব জরুরি ছিল। গ্রামে থেকে এসব কথা বললে তো তুই কোনোদিনও বিশ্বাসই করতিস না, আমাকে একটা জিনিসও দিতিস না। তাই ছলের আশ্রয় নিয়ে আমায় তোর কাছ থেকে এই সোনাদানাগুলো হড়প করতে হলো। আমার টাকার প্রয়োজন ছিল, বুঝলি, অনেকগুলো টাকা। জানিস, ওই মেয়েটির বাপের প্রচুর সম্পত্তি, কিন্তু ওর বাপের আদেশ ছিল যে আমাকে 40,000 টাকা দিতেই হবে, তবেই নাকি আমার যোগ্যতার প্রমাণ পাবেন উনি, আর ওনার মেয়েকে আমার হাতে তুলে দেবেন। আমি এসবের পিছনে কি কারণ আছে জানতেও চাইনি। জানিস কেন? কারণ আমি শ্যামলীকে ভীষণ ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তাই আমাকে এটা করতেই হলো। কিন্তু তোকে ছাড়া
আমি এমন বোকাও কাউকে বানাতে পারতাম না। তুই হলি কি আমার সোনার ডিম পাড়া হাঁস। এইসব শুনে আমি থরথর করে কাঁপতে লাগলাম। এরপরে সমীর আমাকে বলল, কিন্তু তোকে যদি আমি বাঁচিয়ে রাখি তাহলে তুই আমাকে শান্তিতে বাঁচতে দিবি না। তাই তাই তোকে মেরে ফেলতেই হবে। অনেক কাজ করেছিস তুই, অনেকভাবে আমাকে সাহায্য করেছিস, কিন্তু তোকে না মারলে আমার আরো বিপদে পড়তে হবে। তুই তো আবার পুলিশের কাছে গিয়ে সবটা বলে দিবি। না না সমীর, এটা করো না। আমি তোমার মুখের দিকে তাকিয়ে এত কিছু করেছি। নিজেদের ভালোবাসার শপথ খেয়ে তুমি আমাকে কথা দিয়েছিলে, বলেছিলে আমরা একসাথে থাকবো। তুমি আমার সাথে কিভাবে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারো? আমাকে ছেড়ে দাও সমীর। আমি কথা দিচ্ছি, আমি তোমার আর তোমার প্রেমিকার মাঝখানে কোনোদিনও আসবো না। কেবল আমার বাবার এই শেষ পুঁজিটা আমাকে দিয়ে যাও। ওরা সকলে না খেতে পেয়ে মরে যাবে। আর এমনিতেও আমার জীবনটা তো শেষই হয়ে গেছে। তোমার মুখে এই কথা শোনার পর আমাকে মৃত্যুর চেয়েও খারাপ একটি জীবনকে আশ্রয় করে বেঁচে থাকতে হবে। নিঃশ্বাস নেব, কিন্তু শরীরে কোনো প্রাণ থাকবে না। আধমরা শরীরটাকে নিয়েই না হয় বাঁচবো, কিন্তু আমার বাবা মার তো কোনো দোষ নেই। ওদেরকে শান্তিতে বাঁচতে দাও। এগুলো ওদের হাতে তুলে দিয়ে আমি নিরুদ্দেশ হয়ে যাব। কথা দিলাম কারোর পথে কোনোদিনও বাধা সৃষ্টি করতে আসবো না। সমীর আমার এত কাকুতি মিনতি করা সত্ত্বেও সেই দিন আমার প্রতি একটুও দুর্বলতা দেখালো না। আমাকে ঠেলা দিল। ওই ধাক্কা আমি সামলাতে পারলাম না, চিৎকার করে উঠলাম। তারপরেই সব শেষ। রুদ্ধশ্বাসে ট্রেনটা আমাকে লাইনের ওপর ফেলে চলে গেল। আমার মাথাটা গিয়ে লাগলো লোহায়, সাথে সাথে ফেটে রক্তপাত হতে শুরু করলো। সাহায্যের জন্য আমি চিৎকার করতে যাব, এমন সময় দেখলাম উল্টো দিক থেকে আরেকটি ট্রেন ঝড়ের গতিতে আসছে আমার দিকে এগিয়ে। আমি জানতাম আমার মৃত্যু নিশ্চিত। সেই দিন শেষবারের মতো মা বাবার মুখটাও মনে পড়ছিল, কিন্তু আমি জানতাম এই জন্মে আর তাদের সাথে দেখা হবে না, আর তাদের এই ঋণের বোঝা নিয়েই আমাকে চলে যেতে হবে। তাই ঘটল। ট্রেনটা আমার শরীরকে খণ্ড বিখণ্ড করে চলে গেল। নিথর ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া শরীরটা পড়ে রইল লাইনের ওপর। সেই দিন রাতে কেউ এগিয়ে এলো না। পরের দিন স্থানীয় গ্রামের লোকেরা এসে ওই দলা পাকানো শরীরটাকে নিয়ে গেল পুলিশের কাছে। পুলিশ বেওয়ারিশ লাশ ভেবে লাশ ঘরে রেখে দিল কিছুদিন। এরপর শনাক্ত করতে না পারায় সেটিকে এক ভাগাড়ের দিকে ঠেলে ফেলে দেওয়া হলো। আমার সৎকারও হলো না। মা বাবা জানলেন আমি নিরুদ্দেশ হয়ে গেছি। কিন্তু সমীর ঠিকই এর শাস্তি পেয়েছিল। যাকে সে ভালোবাসতো সেই মেয়েটিও ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সে শহরে গিয়ে দেখলো ওই মেয়েটির সাথে একটি বড় লোকের ছেলের বিয়ে হয়ে গিয়েছে, আর ওই মেয়েটির বাবা তার মেয়েকে এতদিন ধরে বিরক্ত করবার জন্য পুলিশ ডেকে এনে সমীরকে হাতে নাতে ধরিয়ে দিল। এরপর নিজেকে রক্ষার তাগিদে খোরপোশ বাবদ সে পুলিশের হাতে ওই গয়নার পুটলিটা তুলে দিলে তারা সমীরকে রাতের অন্ধকারে মুক্ত তো করে দিয়েছিলেন, কিন্তু পথে বেরিয়ে খাবারের অভাবে এদিক ওদিক যন্ত্রণা কাতর শরীরটাকে নিয়ে ঘুরতে ঘুরতে একদিন লরিতে চাপা পড়ে মরে গেল সমীর। সবকিছু দেখেছি নিজের চোখে। আমি ওকে শাস্তি দেওয়ার আগেই এই প্রকৃতি ওকে শাস্তি দিয়েছে, কিন্তু এত কিছু একাই বুকে নিয়ে বেঁচে থাকতে হয়েছে আমাকে। আমি কোনোদিনও আমার এই কাহিনী কাউকে জানাতে পারিনি। বুকের ভিতরটা পাষাণের ন্যায় শক্ত হয়ে গিয়েছিল। সকলেই শাস্তি পেয়েছিল,
সমীরও নিজের পাপের বোঝা মাথায় নিয়ে চলে গেছিল এই পৃথিবী ছেড়ে, কিন্তু আমাকে একাকী বিদেহী আত্মা হয়ে পড়ে থাকতে হলো এই স্টেশনে। সকলেই আমার ভয়ে এখান থেকে পালিয়ে যেতেন। সকলের মনে কেবল একটাই ভয় আর আতঙ্ক দানা বেঁধেছিল। যে কজন স্টেশন মাস্টার এসেছিলেন তারা প্রত্যেকেই ভয় পেয়ে এখান থেকে পালিয়ে গিয়েছিলেন। আমার এই কাহিনী অধরা ইতিহাসের দলিল হয়েই রয়ে গিয়েছিল। কিন্তু আমি অনেক শান্তি পেয়েছি। এতদিনের জমা কথাগুলো অন্তত পক্ষে কাউকে জানিয়ে যেতে পারছি। এর থেকে বড় শান্তি আর হয় না। এবারে আমি মুক্তির নিঃশ্বাস ফেলতে পারবো। আমি এতক্ষণ ধরে অঞ্জলির কথাগুলো শুনছিলাম। এরপর দেখলাম সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তারপর দরজা দিয়ে বেরিয়ে ধীরে ধীরে লাইনের ধার ধরে হাঁটতে হাঁটতে শেষবারের মতন একবার পিছন ফিরে তাকিয়ে মৃদু হেসে বাতাসের মধ্যে কোথাও যেন মিলিয়ে গেল। এরপরে আমি আর কোনোদিন ওই স্টেশনে তাকে অনুভব করিনি। বুঝতেই পেরেছিলাম যে সে মুক্ত হয়ে গিয়েছে, তার আর কোনো অস্তিত্ব ছিল না। তবে সেদিন কারোর জন্য এত বড় একটি উপকার করে খুব নিশ্চিন্ত হয়েছিলাম। হোক না সে কোনো বিদেহী আত্মা, তবুও যে আমি তার জন্য কিছু করতে পেরেছিলাম এটাই বা কম কি। এটি আমার স্টেশন মাস্টারি জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলির মধ্যে ছিল একটি। আজও তাই সেই দিনটির কথা ভাবলে শির দাঁড়াবে, হিমেল রক্তের স্রোত বয়ে যায় বইকি। পল্লব আর বিকাশ এতক্ষণ ধরে নবীন খুঁড়োর বলা কথাগুলি মন দিয়ে শুনছিল। কাহিনীটা শেষ হয়ে যাওয়ার পরেও একটা রেশ যেন থেকেই গিয়েছিল। পল্লব বলল, যাক, আজকে তাহলে উঠি খুঁড়ো। আর রতনদা, আজকের চাটা কিন্তু দারুণ বানিয়েছিলে। খুঁড়ো, তাহলে আবার পরের শনিবার দেখা হচ্ছে। নিজের খেয়াল রেখো। আমরা কিন্তু আবারও তোমার কাছে গল্প শুনতে আসবো, এই বলে দিলাম। বেশ বেশ, এসোক্ষণ। আমি ঠিক সময়ে এসে এখানে হাজির হয়ে যাব। এরপরে সকলেই সেই ঝড়ের রাতে বৃষ্টি মাথায় নিয়েই যে যার বাড়িতে ফিরে গেলেন। শুনলেন বাদলা রাতে নবীন খুঁড়োর সাথে। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি আরও একটি রোমহর্ষক কাহিনীর সাথে আগামী এপিসোডে।